নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করা যাক। আজকের দিনে এই দুজন মানে ডিআইআই এবং এফআইআই এদের থেকে বাইং এ দেখা গেছে। এই ডিআইআই এরা আজকের দিনে 440 কোটি টাকা শেয়ার বাই করেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এফআইআই এদের থেকেও যে বাইং সেটা এসেছে এই 1154 কোটি টাকার এবং এটা বাজারের জন্য যথেষ্ট পজিটিভ। এবং তারই সঙ্গে সঙ্গে যদি লম্বা সময়ের কথা বলি, এই দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই একটা বড় পরিমাণে শেয়ার বিক্রি করে দিয়েছিল এই 7,395 কোটি টাকার, তারপরে 972 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। তো এরকমটাই মনে হচ্ছিল এই এফআইআইটা তারাই ভারতীয় মার্কেট থেকে বেরিয়ে যেতে চলেছে, কিন্তু তার পরের দিনে মানে এর আগের দিন এই 995 কোটি টাকার বাইং এসে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই আজকের দিনেও দেখতে পেয়েছেন এই 1154 কোটি টাকার বাইং এই এফআইআইদের তরফ থেকে এসেছে। মানে এখনো এফআইআইদের মধ্যে এই যে সেলিং সেন্টিমেন্ট সেটা পুরোপুরিভাবে তৈরি হয়নি। যেমন এর আগের মাসে দেখতে পাচ্ছিলাম প্রতিদিনই শেয়ার বিক্রি করছিল, সেই যে পরিস্থিতি সেটা কিন্তু কিছুটা পাল্টেছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের ডেটা দেখেন, আজকের দিনে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স ফিউচার এইখানেই 1202 কোটি টাকা শেয়ার এই এফআইআইদের তরফ থেকে কেনা হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে স্টক ফিউচার এখানেও 343 কোটি টাকা শেয়ার কেনা হয়েছে। মানে এই ইন্ডেক্স ফিউচার বলুন, স্টক ফিউচার বলুন এবং তারই সঙ্গে সঙ্গে ক্যাশ মার্কেট এই প্রতিটা জায়গাতেই এফআইআইরা আজকে বাইং করেছে। এরপরে আমেরিকান মার্কেট এটা কেমন পারফর্ম করছে, একসময় খুবই ভালো পারফরমেন্স দেখা গেলেও এই টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন এখন অনেকটাই পড়ে গিয়েছে, প্রায় 0.62% পড়ে গেছে এবং বলতে পারেন এর আগের দিনের ক্লোজিং প্রাইসের কাছে ট্রেড করছে। খুব বেশি যে বড় তফাৎ দেখা যাচ্ছে সেরকমটা নয়। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এতেও এই যে তেজি এটা অনেকটাই বেশি ছিল এবং এই টপ থেকে দেখতে পাচ্ছেন এখনই প্রায় 1%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। তবুও এই যে নাসডাক কম্পোজিট এটা প্রায় 0.5% উপরে এখনো পর্যন্ত রয়েছে। আর এই মার্কেট টপ লেভেল থেকে পড়ে যাওয়ার কারণও রয়েছে। আজকের দিনে কি ডেটা এসেছে যদি কথা বলি, রবিবারের যে ভিডিও আলোচনা করেছিলাম সেইখানে বলা হয় যে সামনের সপ্তাহে কোন কোন ইম্পর্টেন্ট ডেটা আসতে চলেছে। আর আজকের দিনেই এই আমেরিকার যে রিজার্ভ ব্যাংক রয়েছে তার যে এমপিসির মিটিং হয়েছিল তার যে মিনিটস সেটা সামনে এসেছে। তো এই মিনিটস এটা থেকে কি বোঝা যায় যে পরবর্তীকালে রেট কাটের সম্ভাবনা কেমন রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ফেডের যে মিনিটস সামনে এসেছে সেখানে কি দেখা যাচ্ছে, ডিসএগ্রিমেন্ট অন নেক্সট রেট কাট, মানে পরবর্তীকালে রেট কাট হওয়ার সম্ভাবনা কম। এটাই কিন্তু এই যে ফেডের যে মিনিটস সেখান থেকে সামনে এসেছে। আর এই কারণেই মার্কেট পড়েছে, কারণ মার্কেট কি চায় যাতে রেট কাটটা বারবার হয় এবং যার ফলে মানুষ অল্প সুদে লোন তুলতে পারে, কিন্তু সেই জিনিসটা হওয়ার যে সম্ভাবনা সেটা কমেছে। এবং তারই উল্টো দিকে এই যে ট্রেজারি ইল্ড এখানে বৃদ্ধি দেখা গেছে। আর এই শেয়ার মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে ট্রেজারি ইল্ড এর বিপরীতমুখী সম্পর্কই থাকে। যখন এই মার্কেট পড়ে তখন এই যে ট্রেজারি ইল্ড এইখানে বৃদ্ধি দেখা যায়। আর এই ফেডের অফিসিয়ালরা কি বলছেন এইখানে দেখতে পাচ্ছেন, অনেক অফিসিয়ালরা তারা এটাই মনে করছেন পরবর্তীকালে কোনো রেট কাট হওয়ার আগে আমেরিকার যে ইনফ্লেশন সেটাই কম হওয়া দরকার, মানে বর্তমানে যেরকমটা রয়েছে তার থেকেও কম ইনফ্লেশন আসা দরকার। যেমনটাই 13 তারিখে আমরা কি দেখতে পেয়েছিলাম, আমেরিকার ইনফ্লেশনের ডেটা এসেছিল, এটা কত এসেছিল 2.4%। আর এই আমেরিকার যে ফেড রয়েছে বাই ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা বরাবরই বলে আসছে যে এই ইনফ্লেশনের রেট এটা যদি 2%-এর নিচে নেমে আসে তাহলে কিন্তু রেট কাটের যে সম্ভাবনা সেটা বাড়বে। আর দেখতেই পাচ্ছেন এই একটা মাত্র ডেটা এসে যাওয়ার পরেই এই ডাউ জোন্স বলুন এবং তার সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এখানে কিন্তু টপ লেভেল থেকে অনেকটাই পতন দেখা গেছে। মানে এই ধরনের যে ছোট ছোট ইকোনমিক ডেটাগুলো এইগুলো কিন্তু মার্কেটের উপরে বড় ইম্প্যাক্টও ফেলে। আর এই যে নাসডাক কম্পোজিট বেড়েছে তার পেছনের অন্যতম কারণ হচ্ছে এনভিডিয়া কর্প, এই যে কোম্পানিটা রয়েছে সেটাই। এবং এই এনভিডিয়া কর্প এরা একাই কিন্তু এই যে নাসডাক সেটাকে বড় মুভ দিতে পারে। একসময় যদি কথা বলি এনভিডিয়া কর্প এটাই 2%-এর উপরে ছিল এবং সেইখান থেকে অনেকটাই পতন কিন্তু এই এনভিডিয়া কর্পে দেখা যাচ্ছে। মূলত এই মিটিং এর মিনিটস সামনে আসার পরই এখানে টপ লেভেল থেকে পতন দেখা গেছে। তারই সঙ্গে সঙ্গে মাইক্রোসফট এখানেও যদি দেখেন এখানেও কিছুটা তেজি দেখা যাচ্ছে। মানে এই আমেরিকান মার্কেটের যে আইটি কোম্পানিগুলো সেগুলোতে আজকে এই যে তেজি সেটা ফিরেছে। এরপরে আমাদের ইন্ডিয়ান এডিআর গুলো যদি এখানে ইনফোসিসের এডিআর এর কথা বলি, প্রায় দেখতে পাচ্ছেন 2.25% ওপরে। তারপরে উইপ্রোর এডিআর এটাও এই 1% ওপরে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও 1.5% ওপরে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাই 0.36% ওপরে রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা একদম ফ্ল্যাট বলতে পারেন। তারপরে যাত্রা অনলাইন এটাই 1.5% ওপরে ট্রেড করছে। মানে বেশিরভাগ ইন্ডিয়ান এডিআর আজকে কিন্তু সবুজেই রয়েছে, এটা ভালো সংকেত। এবং এরই সঙ্গে সঙ্গে যদি গিভ নিফটির কথা বলি এটাও অনেকটা সবুজে ছিল। এবং তারপরে এই আমেরিকান মার্কেটে এই টপ লেভেল থেকে কিছুটা ডাউনফলের পরে এই যে গিভ নিফটি এটাই টপ লেভেল থেকে অনেকটা পড়েছে, যদিও বর্তমানে দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট রয়েছে, সেরকম বড় পতন কিন্তু নেই। এটাও খুব একটা খারাপ সংকেত কিন্তু দিচ্ছে না। আর এরপরে যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, আমেরিকার ফেড তারা এই রেট কাট না করা মানে এই গোল্ড বলুন সিলভার বলুন এগুলোর জন্য ভালো। এবং সেরকমটাই দেখতে পাচ্ছেন এই গোল্ডের প্রাইসে দেখা যাচ্ছে মুভমেন্ট 2.87% এই মুহূর্তে বাড়া রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি সিলভারের
অয়েলের ফিউচার্সের কথা বলি, এখানেও একটা বড় তেজি আসছে, 6.77% বেড়েছে। মানে আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেটের এই মেটাল সেক্টরে কাজ করা কোম্পানি যেমন হিন্দুস্তান জিঙ্ক বলুন, তার সঙ্গে সঙ্গে কপার রিলেটেড কোম্পানি বেদান্ত, এইগুলো ফোকাসে থাকতে পারে। এই কমোডিটিতে এই যে অ্যাকশন সেটা ফিরে এসেছে। আর তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি, এই ক্রিপ্টো মার্কেটের সঙ্গে শেয়ার মার্কেটের সরাসরি তো যোগাযোগ নেই, তবু এগুলো নজরে রাখা দরকার। এই ক্রিপ্টো মার্কেটে আজকে প্রায় 2%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। এই বিটকয়েন এই 66,000-এর কাছাকাছি নেমে এসেছে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম রয়েছে এটাও প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে। এর আগে প্রায় 2000-এর উপরে উঠে গিয়েছিল এবং সেইখান থেকে বড় পতন এই ইথেরিয়ামে এলো। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, ক্রুড অয়েলের দিক থেকে কিন্তু সেরকম ভালো কোনো সংকেত আসছে না। এইখানে ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন এই WTI ক্রুড এটা 4.25% বেড়ে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে ব্রেন্ট ক্রুড এটাও 3.5%-এর ওপরে বাড়া। আর এই ক্রুড অয়েল এর দাম বেড়ে যাওয়ার পেছনে কারণও রয়েছে। তবে ক্রুড অয়েলের দাম যেহেতু বেড়েছে, আগামীকালে এই ONGC এবং তার সঙ্গে সঙ্গে এই অয়েল ইন্ডিয়া এইগুলো কিছুটা ভালো পারফর্ম করতে পারে এবং সেরকমই উল্টো দিকে এই যে হিন্দুস্তান পেট্রোলিয়াম রয়েছে, তারই সঙ্গে সঙ্গে ভারত পেট্রোলিয়াম এবং এই যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এগুলোতে কিছুটা ডাউনফল দেখা যেতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলকে যারা এই কাঁচামাল হিসাবে ইউজ করে, যেমন এই পেন সেক্টরে কাজ করা কোম্পানি, সিমেন্ট সেক্টরে কাজ করা কোম্পানিগুলো, তারপরে টায়ার সেক্টরে কাজ করা কোম্পানি, বিভিন্ন কেমিক্যাল সেক্টরে কাজ করা কোম্পানি, সেইগুলোতে একটু পতন আসতে পারে। আর তারপরে ক্রুড অয়েল সংক্রান্ত কিছু খবর আসছে, এই ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার ট্রেড ডিল হয়ে যাওয়ার পরে এই রাশিয়া থেকে আমাদের ইন্ডিয়ার এই তেল আমদানির যে ডেটা সেটা সামনে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়াস মার্চেন্ডাইজ ইম্পোর্ট ফ্রম রাশিয়া ড্রপ 40% ইন জানুয়ারি। মানে জানুয়ারি মাসে রাশিয়া থেকে তেলের যে আমদানি সেটা প্রায় 40% পড়ে গেছে। এক তো এই আমেরিকার ট্যারিফের জন্য এই যে তেলের আমদানি সেটা কমাতে হয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের উপর কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। কি কারণে ফেলবে? কারণ আমরা এই রাশিয়া থেকে ডিসকাউন্টেড যে ক্রুড অয়েল সেটা আমদানি করতে পারতাম, কিন্তু বর্তমানে আমেরিকা থেকে যে ক্রুড অয়েল আমদানি করতে হচ্ছে সেখানে কিন্তু ডিসকাউন্টেড প্রাইস পাওয়া যাচ্ছে না। এবং এসব কারণে যদি দেখেন এই রিলায়েন্সের মতো কোম্পানিগুলোতে কিছুটা প্রেসার কিন্তু দেখা যাচ্ছে। আর এরপরে কথা বলবো ট্যারিফ সংক্রান্ত ব্যাপার নিয়ে। এবার অনেকেই বলবেন এই আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার এই যে ট্রেড ডিল সেটা তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে ট্যারিফ নিয়ে এখানে আলোচনা করার কি দরকার রয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক কথা যে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার ট্রেড ডিল কমপ্লিট হয়েছে, যেখানেই আমেরিকা ইন্ডিয়ার উপর এই যে ট্যারিফ সেটা এই 50% থেকে কমিয়ে 18% করে দিয়েছে। এটা তো অ্যাকচুয়ালি ভালো খবর, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস ভুলে গেলে চলবে না। কি সেই খবর? যে আমেরিকার সুপ্রিম কোর্টে এই ডোনাল্ড ট্রাম্প যে বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগিয়ে রেখে দিয়েছেন সেই ব্যাপারে কিন্তু কেসও চলছে এবং যেখানে এই ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। আর যদি কথা বলি পরবর্তী যে ডেট সেটা সামনে আসছে, এইখানে দেখতে পাচ্ছেন এই ট্রাম্পের ট্যারিফের ব্যাপারটা নিয়ে এই আমেরিকার সুপ্রিম কোর্টে পরবর্তী যে শুনানি সেটা হতে পারে এই ফেব্রুয়ারির 20 তারিখে, মানে শুক্রবার দিন এই যে হিয়ারিং সেটা হতে পারে। এবং যদি কথা বলি এর আগেও এরকম অনেকগুলো ডেট সামনে এসেছিল এবং তখনও বলা হয়েছিল সেদিন সুপ্রিম কোর্টে এই ট্রাম্পের ট্যারিফের ব্যাপারটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। তো এবারেও এটা ফোকাসে থাকবে যে ফেব্রুয়ারির 20 তারিখে এই ব্যাপারটা নিয়ে সত্যি কোনো হিয়ারিং হয় কিনা। আর এই ক্রুড অয়েলের প্রাইস এটা বেড়ে যাওয়ার কারণ কি? বর্তমানে তো দেখতেই পাচ্ছেন রাশিয়া এবং ইউক্রেন এদের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি সেটা চলছে এবং এটা বহুদিন ধরেই চলছে, কখনো বাড়ছে কখনো কমছে। এবং তারই সঙ্গে সঙ্গে কি হচ্ছে, মাঝে মাঝে এই শান্তি বজায় রাখার জন্য বিভিন্ন মিটিংও হচ্ছে যাতে এই যুদ্ধ বন্ধ করা যায়, সেই ব্যাপারেও মিটিং চলছে এবং সেইখান থেকে কিছু খবর সামনে আসছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে কথাবার্তা চলছিল সেই ব্যাপারে কি বলা হয়েছে, ডিফিকাল্ট, মানে শান্তি চুক্তি হওয়া খুবই ডিফিকাল্ট। এবং তার সঙ্গে সঙ্গে এই যে পিস টক সেটা দেখতে পাচ্ছেন কোনো রকম ব্রেক থ্রু ছাড়াই এন্ড হয়ে গেছে, মানে এখান থেকে কোনো ডিসিশন কিন্তু সামনে আসেনি। এই ইউক্রেন ওয়ার টক ইন জেনেভা এন্ড উইদাউট এগ্রিমেন্ট অন টেরিটরি, মানে কোনো রকম এগ্রিমেন্টই সাইন হয়নি। মানে যুদ্ধ যে পরিস্থিতি যেটা বন্ধ হওয়ার একটা আশা তৈরি হচ্ছিল, বলতে পারেন বর্তমানে সেই আশা প্রায় মুছেই গেছে এবং সেই কারণে আজকে এই যে ক্রুড অয়েল সেখানে বড় মুভমেন্ট এসেছে। আর তারপরে যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটের আজকের কথা বলি, আজকে যদি দেখেন বেশিরভাগ সেক্টর সবই পজিটিভে বন্ধ হয়েছে, শুধুমাত্র একখানা মেজর সেক্টর ছাড়া। সেটা কোন সেক্টর? সেটা হচ্ছে নিফটি আইটি, এটাই 1.23% পড়েছে। এবং এই নিফটি আইটির মধ্যে যে 10খানা কোম্পানি রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন সেই 10খানা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর এর পেছনের কারণ কি? অন্যান্য ইন্ডেক্সগুলো ভালো পারফর্ম করলো এবং সেখানে নিফটি আইটি খারাপ পারফর্ম করলো। এক তো এআই টেকনোলজির ভয় রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে একটা ফ্রেশ কারণ আজকে ছিল, বর্তমানে আমাদের ইন্ডিয়াতে এই যে এআই সামিট সেটা চলছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই নিউজটা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি তাদেরকে কিন্তু এই যে এআই সামিট সেখান থেকে বার করে দেওয়া হয়েছে। কি কারণে? কারণ কিছু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল যেখানে কি সামনে এসেছে, যেখানে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি একটা রোবটকে প্রেজেন্ট করেছিল এবং যেটাকে নিজেদের বলে দাবি করছিল, কিন্তু পরবর্তীকালে এই ক্লিয়ারিটি আসে যে এই রোবটটাকেই
গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি প্রেজেন্ট করেছে সেটা অ্যাকচুয়ালি তাদের নিজেদের তৈরি নয়, অন্য কোনো দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে। বিভিন্ন ছবিতেও এটা দেখতে পাবেন, এই যে বাঁদিকের রোবটটাকে তারা প্রেজেন্ট করেছিল, তো সেটাই বলা হচ্ছে সেটা একটা অন্য দেশের তৈরি, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে তৈরি নয়। ইন্ডিয়ার মধ্যে বলা ভুল, এই যে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি তারা এই জিনিসটাকে তৈরি করেনি। এবং বুঝতে পারছেন এই কারণে আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর উপরে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু আজকের দিনে তৈরি হয়ে গেছে, এবং এটাই মূলত সেই কারণ যার জন্য আজকে ইন্ডিয়ান আইটি ইন্ডেক্স খারাপ পারফর্ম করেছে। তারপরে কোচিন সিপিআর লিমিটেড কিছু আপডেট সামনে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই $360 মিলিয়ন একটা মেগা ডিল সাইন করেছে। কাদের সঙ্গে করেছে? এই একটা ফ্রেঞ্চ কোম্পানির সঙ্গে করেছে। কিসের জন্য? 6খানা এলএনজি ভেসেল তৈরি করার জন্য। আর এই $360 মিলিয়ন আমাদের ইন্ডিয়ান রুপিতে দেখতে পাচ্ছেন প্রায় 3267 কোটির কাছাকাছি। তবে এটা বলে রাখি, এই যে অ্যাকচুয়াল খবর সেটা আগেই এসেছিল, এই অক্টোবর 14 তারিখে এসেছিল 2025-এ, এবং সেই ব্যাপারে কিছু আপডেট আজকে সামনে এসেছে যে ডিলটা সাইন হয়ে গেছে। তারপরের কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, এফএমসিজি সেক্টরে কাজ করা একটি কোম্পানি, যেখান থেকে রিসেন্টলি কোয়ালিটি ওয়ার্লস মানে এদের আইসক্রিমের বিজনেসটা ডিমার্জ হয়েছে। এখানে কি খবর সামনে আসছে? এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই 2000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে। কিসের জন্য করবে? 2000 কোটি ইনভেস্টমেন্ট টু বুস্ট ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, মানে তাদের এই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সেটা বাড়াবার জন্য এই টাকাটা ইনভেস্ট করতে চলেছে। আর এই কোন সেগমেন্টের জন্য তারা ইনভেস্ট করবে? এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম বিউটি এবং তার সঙ্গে সঙ্গে হোম কেয়ার সেগমেন্ট। তারপর একটি কোম্পানি বিজিআর এনার্জি সিস্টেম লিমিটেড। যদি এখানে দেখেন এই স্টকটা গত 5 দিন ধরে আস্তে আস্তে পড়ছিল এবং আজকে সোজাসুজি এরকম আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। এর পেছনে কারণ কি? এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটার বিরুদ্ধে একটাই 634 কোটি টাকার ভ্যাট কেস চলছিল, এবং কোম্পানি 634 কোটি টাকার ভ্যাট কেসটা মাত্র 29 কোটি টাকাতে সেটেলমেন্ট করে দিয়েছে। মানে কোম্পানিকে আর এই 634 কোটি টাকা দিতে হচ্ছে না, এই যে টাকাটা দিতে হতো সেটাই 29 কোটি টাকাতেই মিটে গেছে, এবং এটা ওয়ান টাইম সেটেলমেন্ট হয়েছে। আর বুঝতে পারছেন এতটা পরিমাণে টাকা বেঁচে যাচ্ছে প্রায় 600 কোটির কাছাকাছি, এবং কোম্পানির মার্কেট ক্যাপ কত? এই 2500 কোটি। তো এই 2500 কোটি মার্কেট ক্যাপের কোম্পানির কাছে এই 600 কোটি টাকাটা একটা অনেক বড় অ্যামাউন্ট, এবং সেই কারণে দেখতে পাচ্ছেন স্টক সোজা আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। এরপরে বিভিন্ন পাওয়ার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো আগামীকাল ফোকাসে থাকতে পারে, যার মধ্যে মূলত আদানি পাওয়ার, টাটা পাওয়ার, আইএক্স পাওয়ার গ্রিড, এইগুলোকে নজরে রাখতে পারেন। কি খবর? এখানে কিছু রিপোর্ট সামনে আসছে। গভর্নমেন্ট লাইকলি টু প্রোভাইড বিগ রিলিফ টু মেগা পাওয়ার প্রজেক্ট, মানে গভর্নমেন্ট বড় যে মেগা পাওয়ার প্রজেক্ট গুলো রয়েছে সেখানে কিছু ছাড় দিতে পারে। যেমন এই প্রজেক্টে ব্যবহৃত যে ইকুইপমেন্ট গুলো থাকবে তার উপর পুরো 100% ছাড় দিয়ে দেবে এই কাস্টম এবং এক্সাইজ ডিউটির দিক থেকে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সেমশন লাইকলি আপন লং টার্ম টাইম আপ অফ 85% অফ ক্যাপাসিটি, মানে পুরো যে ক্যাপাসিটি থাকবে তার 85%-এর উপরে ছাড় দেওয়া হবে, এবং এই কারণে এই পাওয়ার সেক্টরে থাকা কাজ করা কোম্পানিগুলো ফোকাসে থাকবে। তারপরে একটি কোম্পানি এনসিসি লিমিটেড, এই কোম্পানির জন্য কিছু খারাপ খবর সামনে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এনএইচএআই মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যারাই ইন্ডিয়ার মধ্যে যে ন্যাশনাল হাইওয়েগুলো তৈরি হয় তার যে বিভিন্ন অর্ডার সেগুলো দিয়ে থাকে এবং সেই সংক্রান্ত সবকিছু কাজ করে থাকে, তারা কি করে দিয়েছে? ডিভার্স করে দিয়েছে, মানে নিষিদ্ধ করে দিয়েছে। কাকে কাকে? এই এনসিসি কোম্পানিটাকে, এবং তার সঙ্গে এদের একটা সাবসিডিয়ারি মানে শাখা রয়েছে এই ওবি ইনফ্রা, তাকেও করেছে। কোথা থেকে নিষিদ্ধ করে দিয়েছে? ফ্রম টেন্ডার্স ফর 2 ইয়ার্স ফ্রম February 17। মানে এরপরে এই এনএইচএআই তারা এই রাস্তা মানে বিভিন্ন প্রকল্প তৈরি করার জন্য যে বিভিন্ন টেন্ডার সামনে নিয়ে আসবে, সেই টেন্ডারগুলোতে এই যে এনসিসি এবং তার সঙ্গে সঙ্গে এই যে সাবসিডিয়ারি রয়েছে ওবি ইনফ্রা, তারা কিন্তু আর অংশগ্রহণ করতে পারবে না। তবে বর্তমানে তাদের কাছে যে কাজগুলো রয়েছে তারা সেইগুলো চালিয়ে যেতে পারবে। এবং কিসের জন্য ডিবার করা হয়েছে সেরকম তো কোনো কারণ উল্লেখ নেই, তবে কোম্পানি কিছুদিন আগে ক্ল্যারিফিকেশন দিয়েছিল তাদের একটা প্রজেক্ট যে ডিলে হয়েছিল সেটা কেন ডিলে হয়েছিল সেই ব্যাপারে। তো এরকমটাই মনে করা হচ্ছে কোম্পানি বিভিন্ন যে প্রজেক্ট সেগুলো তো নিচ্ছে কিন্তু সেগুলোকে ডেলিভার করতে অনেক লেট করছে, সেই কারণেই এই কোম্পানি দুটোকে এই বিভিন্ন টেন্ডার থেকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। যেমন দেখেন না, অনেক কোম্পানি L1 বিডার হিসেবে বিভিন্ন প্রজেক্ট পায়, তো সেরকম যে বিড তৈরি হবে সেখানে অনেক কোম্পানি অংশগ্রহণ করতে পারবে, কিন্তু এই এনএইচআই তারা অংশগ্রহণও করতে পারবে না, এবং তার সঙ্গে সঙ্গে অর্ডার পাওয়ার তো কোনো প্রশ্নই নেই। এটা কিন্তু এই কোম্পানির ওপর একটা খুবই খারাপ ইম্প্যাক্ট ফেলবে। তারপরে পাওয়ার মেজ প্রজেক্ট লিমিটেড 4.27% বেড়েছে, একসময় ভালো র্যালিতে ছিল, এবং তারপরে এই কিছুদিনে এই টপ লেভেল থেকে অনেকটা ডাউনফল দেখা গেছে, প্রায় 34-35% পড়ে গেছে, এবং আজকের দিনে প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানির জন্য বড় খবরও ছিল। এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা প্রায় 1000 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে, এবং এই অর্ডারটা কাদের তরফ থেকে পেয়েছে? এই আদানি পাওয়ারের একটা সাবসিডিয়ারি রয়েছে মানে শাখা রয়েছে তাদের তরফ থেকে পেয়েছে, এবং এই 1000 কোটির অর্ডার পাওয়ার পরেই স্টকে ভালো তেজি এসেছে। কোম্পানির মার্কেট ক্যাপ কত? দেখতে পাচ্ছেন
12,890 কোটি টাকা, এবং সেখানেই 1000 কোটি টাকাটা এটাও একটা বড় অ্যামাউন্ট। তারপরের কোম্পানি উইপ্রো লিমিটেড। এইখানে দেখতে পাচ্ছেন এই উইপ্রো তারাও এই অ্যান্থ্রোপিক যে এআইটা রয়েছে কোম্পানি, তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। কি কারণ দেখতে পাচ্ছেন, অ্যাজ এআই বিকামস কোর টু অল বিজনেস লাইন, মানে এই যে এআই সেটা কিন্তু প্রতিটা বিজনেস লাইনেই কাজ করছে, এবং সেই ব্যাপারে যাতে না উইপ্রোকে পিছিয়ে থাকতে হয় সেই ব্যাপারে এই কোম্পানিও কিন্তু এই যে অ্যান্থ্রোপিক এদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। যেমনটা এর আগের দিনই দেখেছিলাম ইনফোসিসের সঙ্গে এই যে অ্যান্থ্রোপিক তাদের ডিল হয়ে গেছে, মানে সব কোম্পানিগুলোই আস্তে আস্তে এই যে এআই সেটাকে কিন্তু অ্যাডপ্ট করে নেবে। তারপর একটি কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, কিছু খবর আজকের দিনই সামনে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই বেল এবং তার সঙ্গে সঙ্গে পাশে একটা কোম্পানি রয়েছে এই সাবরান, এটা একটা ফ্রেঞ্চ কোম্পানি। তারা দুজনে মিলে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করতে চলেছে, এবং সেখানে পার্সেন্টেজ কেমন থাকবে দেখতে পাচ্ছেন, ইকুয়াল পার্সেন্টেজ, মানে 50-50 জয়েন্ট ভেঞ্চার হবে। কিসের জন্য? এই ফ্রেঞ্চ মিসাইল হ্যামার তৈরি করবে ইন্ডিয়াতে, মানে মিসাইল তৈরির জন্য এই পার্টনারশিপটা করা হয়েছে। আর এরপরে আমাদের ইন্ডিয়া এবং কানাডা, তো ইন্ডিয়া এবং কানাডার মধ্যে যে ট্রেড ডিল সেই ব্যাপারে কিছু আপডেট সামনে এসেছে, কথাবার্তা তো চলছেই। এইখানে দেখতে পাচ্ছেন এই দুটো দেশের মধ্যে এই যে ট্রেড প্যাক সেটা কিন্তু আগামী মাসে আরো অ্যাডভান্স লেভেলে যেতে পারে, এমনকি কমপ্লিটও হয়ে যেতে পারে। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট একবার দেখে নিই। যদি এখানে ডাউ জোন্সের কথা বলি, একদমই ফ্ল্যাট রয়েছে, এই মাত্র 48 পয়েন্ট উপরে রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এখানেই 0.5% কাছাকাছি তেজি এটা টিকে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।